আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 15 নিয়ে। তো আমাদের আজকের এই সেটের মোস্ট ইম্পর্টেন্ট যে 25টা কোশ্চেন রয়েছে আমরা এক এক করে সলভ করছি। দেখো, সবার প্রথমে যে কোশ্চেনটা রয়েছে বয়স সংক্রান্ত, অর্থাৎ প্রবলেম বেস অন এজ। কি বলা হয়েছে? বাবার বয়স মেয়ের 4 গুণ, অর্থাৎ মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরো 5 বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? ঠিক আছে, দেখো। তো প্রথমে বলা হয়েছে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। তাহলে তুমি একটা কাজ করো, ধরো এটা হচ্ছে তোমার বাবা আর এটা হচ্ছে মেয়ে। চলো, আমি আজকে বেশি শর্ট দেখাবো না, যেহেতু ক্লাসটি সবার জন্যই রাখা হয়েছে। ওকে, তো একটু ডিটেলসেই রাখছি যাতে বুঝতে পারো। তো এখানে কি বলা হয়েছে? বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে মেয়ের বয়সটা কম হবে। তো আমি এখানে এক্স না ধরে আমি এটাকে 1 ধরলাম। তাহলে মেয়ে যদি 1 হয় তাহলে বাবা কত হবে? বাবা হবে 4। আচ্ছা, এটা তো ঠিক আছে। এবার কি বলা হয়েছে? বলা হয়েছে 5 বছর পর তার মেয়ের বয়সের 3 গুণ হবে। তাহলে এবার 5 বছর পর, অর্থাৎ আমি এর সাথে যদি 5 গুণ করি তাহলে ব্যাপারটা কেমন হবে? তুমি এখানে ডাইরেক্ট কিন্তু ধরতে পারতে যে এটা 1 আর এটা হবে 3। তাহলে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে। সব থেকে বেস্ট হয় তুমি এটাকে 4x ধরো, এটাকে x ধরো। তাহলে এবার কিরকম হয়ে গেল? 5 বছর পর তাহলে আমরা বলতে পারি যে 4x প্লাস 5, আর এটা কি হবে? x প্লাস 5, তাই তো? এই যে একটা রেশিও, এটা কি হয়েছে না 3 গুণ হয়েছে। একটা কাজ করি, 3 গুণ তো, তাহলে আমি এইভাবে বলতে পারি যে কি 3:1, কারণ মেয়েটা তো পরে, এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে বাবা। তাহলে দেখো এই 3 গুণ হলো। এক্সট্রা ধরলাম কি, যাতে দুটো রেশিও তোমরা ইজিলি ধরতে পারো। এবার আমরা জানি রেশিও যখন থাকে তাকে কি আমরা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি। তো চলো আমরা এখানে একটু ফ্র্যাকশন হিসেবে লিখি। কি হয়? 4x প্লাস 5। আচ্ছা, আর এটা কি হবে? x প্লাস 5 ইকুয়াল টু 3/1। চলো একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে কি হবে? 4x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে 15। তাহলে x এর ভ্যালুটা কত আসবে? সাইড চেঞ্জ করলে 10 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালুটা 10। তাহলে আমরা বলতে পারি তার যে বাবার বয়সটা 4x, তাহলে বাবার বয়সটা 4x কে আমরা এইভাবে বললাম যে তাহলে কত হবে? 40। আর মেয়ের বয়সটা কত? মেয়ের বয়সটা হচ্ছে x, অর্থাৎ 10। তাহলে আমরা কিন্তু এখানে বাবা এবং মেয়ের বয়স পেয়ে গেছি। এবার কি করতে হবে? তাহলে দেখো, এখানে তো এটা আমরা বের করলাম। এবার বলা হয়েছে 5 বছর পর 3 গুণ। ঠিক আছে, 5 বছর পর 3 গুণ হলো, আরো 5 বছর পর, তাহলে টোটাল কত বছর হলো? 10 বছর পর। কিন্তু এই বয়সটা কি? এটা হচ্ছে একদম যে প্রথমে যে আমরা বয়সটা দেখেছি সেটা, তাই না? কারণ 5 বছর পর 3 গুণ হয়েছে, তাহলে ওরা জানতে চেয়েছে আরো 5 বছর পর, তার মানে আলটিমেটলি 20 বছর পর কি হবে এটা জানতে চাওয়া হয়েছে, তাই তো? তাহলে তুমি এক কাজ করো, এই যে বাবার বয়স 40, তার সাথে তুমি আরো যদি 20 যোগ করো, সরি 10 যোগ করো, যেহেতু 10 বছর পর হচ্ছে, তাহলে কত হবে বাবার বয়স? আমি এখানটা একটু লিখলাম, বাবা হয়ে যাচ্ছে 50, আর মেয়ে কত হবে? মেয়ে তো 10, আরো 10 বছর, তাহলে মেয়ে হবে 20। এখানে চেয়েছে মেয়ের বয়সের কত গুণ হবে। তাহলে দেখো এর কত গুণ? 20-র কত গুণ? 20 দুগুণে 40, তাহলে আড়াই গুণ হবে। আড়াই গুণ করলেই তো 50। সো আমরা এখান থেকে অপশন ডি উত্তর করতে পারি। ওকে, আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, যারা ফার্স্ট টাইম ক্লাস করছো তাদের যাতে বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। দেখো কোশ্চেন নাম্বার 2, কালকের পরীক্ষায় কিন্তু এরকম একটি কোশ্চেন এসেছিল। এই ধরনের কোশ্চেন কখনোই তোমরা এক্স ধরে করবে না। এই ধরনের কোশ্চেনগুলোকে তোমরা কি করবে? অপশন টেস্ট করে করবে। সব থেকে বেস্ট মেথড অপশন টেস্ট। কি বলা হয়েছে? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন কি? ধরো একটা সংখ্যা হচ্ছে 18, এর স্থান পরিবর্তন হয়ে যাবে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 81। যেমন আরেকটা এক্সাম্পল, সে ধরো 31, স্থান পরিবর্তন করলে কি হবে? 13 হয়ে যাবে। এবার এই স্থান পরিবর্তনটা কখন হচ্ছে? যখন তুমি 18 যোগ করবে। তাহলে একটা কাজ করো, এই যে 24কে যদি তুমি স্থান পরিবর্তন করো কত হবে? সেটা 42 হবে। আগে আমরা একটু দেখে নেই কি হয়। আর এখানে আছে 81, 81-র স্থান পরিবর্তন করলে কত হওয়া উচিত?
18, এটা কি করে, তাই তো, ঠিক আছে 18। আর এই 18কে করলে কত হবে 81, 32কে করলে কত হবে 23। এটা কখন হবে, যখন তুমি 18 যোগ করবে। আচ্ছা দেখো ভাই, 81-র সাথে 18 যদি আমি যোগ করি কখনই 18 হয় না, এটা ভুলভাল, এটা বাদ দাও। আচ্ছা ভাই দেখো, 18-র সাথে যদি তুমি 18 যোগ করো কখনোই 81 হবে না, এটাও বাদ। আচ্ছা এখানে আছে 32, 32-এর সাথে যদি তুমি 18 যোগ করো কখনোই 23 হবে না, শেষ। তাহলে তুমি বুঝতে পেরেছো যে অপশন এ হবে উত্তর। একটু প্রমাণ করে দেখো, 24-এর সাথে যদি 18 যোগ করি তাহলে 24, 32, 42, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ধরনের কোশ্চেনগুলো কখনো তোমরা অপশন টেস্ট করতে সরি এক্স ধরে করবে না, অপশন টেস্ট ধরে করবে, তোমরা অনেকটা টাইম সেভ করতে পারবে। দেখো এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো শেষে আমরা বলে দিচ্ছি কোন এক্সামের কোশ্চেন। মান নির্ণয় করো, খুব সিম্পল একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা দেবার কারণটা হচ্ছে যে তোমরা দশমিকের যে বিষয়গুলো ঠিকঠাক বসাতে পারো কিনা। দেখো সবার প্রথমে আমরা একটু গুণ করে নিই। 5 দুগুণি কত, 5 দুগুণি 10 হয়, রাইট, 10 হয়। এবার কত ঘর আগে দশমিক, এখানে দেখো 3 ঘর আর এখানে হচ্ছে 1 ঘর, 4 ঘর, তাহলে টোটাল 4 ঘর আগে দশমিক দেবো, কিন্তু এখানে তো দুটো ঘর আছে, দুটো সংখ্যা, তাহলে আরো দুটো শূন্য তুমি বসিয়ে দাও, তাহলে কটা সংখ্যা হলো, 4টে সংখ্যা হলো। এবার তুমি এখানে দশমিক বসিয়ে দাও। তাহলে দশমিক যখন বসালাম, দেখো এটা আমরা জানি কি দশমিকের ডান দিকে কিন্তু শূন্যের আর ভ্যালু থাকে না, তাই না। তাহলে দশমিকের ডান দিকে বলতে কি, এই যে এই সংখ্যা নয়, মানে কোনো সংখ্যার ডান দিকে যদি আবার জিরো থাকে সেই জিরোটার ভ্যালু নেই। তাহলে আমরা এর উত্তরটা কিভাবে লিখতে পারি, যে 0.001, তাহলে কোথায় আছে, অপশান এ তে আছে। সো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তোমরা একটু কমেন্ট করে দেবে যদি বুঝতে কারো প্রবলেম হয়। পরের কোশ্চেন বলা হয়েছে এক্স এর 52% এবং ওয়াই এর 30% এর অনুপাত 12:5। তাহলে আমরা অনুপাতকে ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি, একটু আগেই আমি বললাম। সো চলো আমরা লিখি এক্স এর বলতে কি গুণ, এক্স এর 52%, যেহেতু এখানেও পার্সেন্ট রয়েছে আমি আর বাই 100টা লিখলাম না, তুমি ডাইরেক্ট ঠিক আছে লিখো 100%, বাই ওয়াই এর কত পার্সেন্ট, 30%। আমরা কেন বাই আকারে লিখলাম, যেহেতু এখানে রেশিওটা বলে দিয়েছে, ইকুয়াল টু কত, 12 বাই হচ্ছে 5। চলো আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটাকে বের করে নিই। যেহেতু দুটো পার্সেন্টেজ রয়েছে এটা কেটে যাবে, তাহলে বাকি আর একটু কাটাকাটি করার চেষ্টা করি। 5 দিয়ে যদি আমি 30কে কাটি 6 হবে, তাই তো। আচ্ছা 2 দিয়ে কাটলে কত হবে, 3 হবে। 2 দিয়ে কাটলে 26 হবে। 2 দিয়ে কাটলে 13 হবে। 2 দিয়ে কাটলে 6 হবে। তাহলে এবার কত আসবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত, আমরা যদি একবারে গুণ করি 3 6 18, তাহলে লিখলাম 18, আর এটা কত 13। তাহলে দেখো 13x হয়ে গেল আর এটা 18y হয়ে গেল। এই অবধি তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা x এবং y পেয়েছি। এবার বলা হয়েছে যদি x y এর চেয়ে 50 বেশি হয়, আমরা x এর ভ্যালুটা এখানে পেয়েছি কত 18, y এর ভ্যালুটা কত 13। বলা হয়েছে x y এর থেকে 50 বেশি। আমি এখানটা দেখলাম x কত বেশি y এর থেকে, মাত্র 5 ইউনিট বেশি। তাহলে এই 5 ইউনিটের জন্য 50 আমি বলতে পারি, এই 5 ইউনিটের জন্যই তো 50 বেশি। তাহলে তুমি বলো 1 ইউনিটের জন্য কত হবে, 1 ইউনিটের জন্য হবে 10। কিন্তু এখানে কি চাওয়া হয়েছে, 2x প্লাস ওয়াই। এক কাজ করি, আগে আমি এক্সটা তো বের করি। তাহলে দেখো এক্স হচ্ছে 18 ইউনিট, তাহলে তুমি এই 18 ইউনিট ইকুয়াল টু কত বলবে, 1 ইউনিট ইকুয়াল টু যদি 10 হয়, 18 ইউনিট ইকুয়াল টু হবে 180, আর এই 13 ইউনিট ইকুয়াল টু কত হবে 130। তাহলে আমি এক্স আর ওয়াই কিন্তু পেয়ে গেছি, কিন্তু ওরা তো 2x প্লাস ওয়াই চেয়েছে। তাহলে দেখো এক্স এর ভ্যালু আমরা জানি, সো এখানটা আমরা 2x প্লাস ওয়াই লিখবো। ঠিক আছে, এক্সামের সময় এত কিছু লেখার দরকার নেই, তুমি কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে। প্লাস কত 130, তাহলে 18 দুগুণি 36, 360, আর 460 490, তাহলে আমরা এখানে একবারে কিন্তু 490 করে দিতে পারি। কোথায় আছে, অপশান বি তে আছে। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। কোশ্চেন নাম্বার 5, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়।
তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 3/1 বা 1/3 যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয় তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল আমাকে বের করতে হবে। তো দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে বলা হয়েছে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাহলে এখানে অমিতের বয়সটা কত হবে, সোমার বয়সটা কত হবে আমরা ধরে নেই। আমি সোমার বয়সটা প্রথমে ধরলাম, ধরো সোমার বয়সটা 1 ইউনিট আমি বলতে পারি, তো যে 1 না লিখে আমি এক্সই লিখলাম। এবার তাহলে অমিত কত হবে, আচ্ছা অমিতের বয়সটা কত হবে, অমিত 6 বছরের বড়, তাই আমি এখানে বলতে পারি x+6। এবার দেখো কি বলা হয়েছে, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 3/1 তাহলে তার ছেলে বনি, বনির বয়সটা কত হবে, সোমার বয়সের 3/1, সোমার বয়স তো x, তাহলে তার 3/1 কত হবে, x/3 করে দাও। তাহলে আমরা তিনজনের বয়স কিন্তু পেয়ে গেছি। কোশ্চেনে বলা হয়েছে অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টিটা হচ্ছে 54। তাহলে এই যে অমিত আর এই বনি এদের যোগফল হচ্ছে 54, এই দুটো যোগ করো তুমি কত, আমি একটু এখানটায় লিখে দেই, কোশ্চেনগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যেকে। ইকুয়াল টু কত, 54। তাহলে আমরা এখান থেকে করব কি 2x, তাই তো, আচ্ছা না আমি এলসিএমটা করতেই হবে, কিছু করার নেই, চলো এলসিএম করে দিই। 3 1 3-এর মধ্যে 3 বার, তাহলে কত হবে 3x, এখানে কিছু নেই অর্থাৎ 1 আছে 1 3-এর মধ্যে 3 বার, তাই তো 3 6 18, আর এটা কত হবে x ইকুয়াল টু কত 54। এবার দেখো কত হলো, 3 আর 1 4 x প্লাস 18, আর এটা কত হবে 3 4 12 2 3 5 15 আর 1 16, তাহলে 4x ইকুয়াল টু 18 মাইনাস করলে কত হবে, 8 আছে 12 সমান 4, হাতে আছে 1 2 4 44, তাহলে x ইকুয়াল টু কত 4 3 12 4 6 24, x হচ্ছে 36। x বলতে কে, সোমা, তাহলে সোমার বয়স তো আমরা পেয়ে গেছি। কিন্তু এখানে কি বলা হয়েছে যে তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল। তাহলে একটা কাজ করি, দেখো এই যে সোমা, সোমার বয়স কিন্তু তুমি এখন পেয়ে গেছো 36। আচ্ছা বনির বয়স কত বলো তো, বনির বয়স হবে এই যে সোমা তার বয়সের 3/1, তাহলে এই যে 36 এর 3/1 কত, এর 3/1 হচ্ছে 12, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বনির বয়সটা হচ্ছে 12। কিন্তু এখানে চাওয়া হয়েছে সোমার বয়স কত যখন বনির জন্মের কি সময়, তাহলে জন্ম ওর 12 বছর হয়েছে, তাহলে সোমার বয়স কি 36, তাহলে 12 বছর আগে তার জন্ম হয়েছে, তাহলে সোমার বয়স কত হবে তা বনির জন্মের সময়, তুমি এবার লিখো বনির জন্মের সময়, জন্মের সময় সোমার বয়স, সোমার বয়স কত হবে 36 মাইনাস 12 24, তাহলে আমাদের উত্তর হবে অপশন সি। ওকে, পরের কোশ্চেন, তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হয় 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হয় 5:3, তবে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো কিভাবে বের করব। সবার প্রথমে আমরা জানি যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, আচ্ছা এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এখানে লিখলাম আমি তৃতীয়, তাহলে প্রথম দ্বিতীয় লিখে দিলাম। এবার আমরা লিখব দ্বিতীয় তৃতীয়, চলো আমরা লিখে নিলাম এই যে দ্বিতীয় ইস্টু তৃতীয়, তাহলে তিনটি সংখ্যার আমরা অনুপাতটা এখান থেকে বের করে নিতে পারবো। আমরা অনুপাত বের করার নিয়ম জানি, যদি কোনো সংখ্যা মিসিং থাকে তাহলে সেখানে কি বসাতে হয়, ঠিক তার আগের সংখ্যাটি বসাতে হয়। তাহলে চলো আমরা তার আগের সংখ্যাটি এখানটায় বসিয়ে দিলাম 3, আর এখানটায় বসিয়ে দিলাম 5, তাহলে এবার গুণ করো 5 দুগুণী 10, এটা কত হবে 3 5 15, আর এটা হবে 3 3 9। এবার দেখো তুমি এখান থেকে করতে পারো কিন্তু উত্তরটা কিভাবে, কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি, দেখো দ্বিতীয় সংখ্যাটা যাই হোক না কেন অ্যাটলিস্ট সেটাই 15-এর গুণিতক হবে, অ্যাটলিস্ট এই 15-এর গুণিতক হতে হবে সেই সংখ্যাটি, তাই তো, দ্বিতীয় সংখ্যা যাই হোক না কেন 15-এর গুণিতক হবে। তাহলে 15-এর গুণিতক কি আছে,
48 তো 15-র গুণিতক নয়, 60 কিন্তু 15-র গুণিতক, 40 কিন্তু 15-র গুণিতক নয়, 52 কিন্তু গুণিতক নয়। তোমার কিন্তু উত্তর এখানেই কমপ্লিট চলে এসে, কষ্ট করে কিন্তু আর বাকি করার দরকার নেই। যদি তোমরা করতে তাহলে কিভাবে করতে হতো, আমরা এই অনুপাতটাকে যোগ করতাম, যে দেখি তো টোটাল অনুপাত কত, তাহলে আমরা একটু যোগ করে দেখি। 25 আর 9 24, তাই তো, 24 আর 10 হচ্ছে 34, তাহলে আমরা লিখবো এই 34, টোটাল 34 রেশিওর জন্য হচ্ছে 136। তাহলে তোমাকে বের করতে হবে 1 ইউনিটের জন্য কত, 1 ইউনিটের জন্য কত হবে, 4 হবে। কিন্তু এখানে তোমার দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 15, তাহলে 15 ইউনিটের জন্য কত হবে, 60। তো এইভাবে করলে একটু সময় লাগে। তো যাই হোক, এই যোগটা করার দরকার নেই। আমরা জানি কোনো অনুপাত যদি পেয়ে যাই বা অনুপাত যদি জানা থাকে, তাহলে এক্স্যাক্টলি সংখ্যাটা কি হবে সেটা অবশ্যই সেই অনুপাতের গুণিতক হতে হবে, এটা কনফার্ম। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন। একটি কাজ 15 জন পুরুষ 8 ঘন্টা হিসেবে 21 দিন সময় নেয়। যদি 3 জন মহিলা 2 জন পুরুষের মতো কাজ করে, তবে 21 জন মহিলার 6 ঘন্টা হিসেবে কতদিন সময় লাগবে? দেখো, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে বিশেষ করে ঐকিক নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে m1 ইন্টু t1 ইন্টু d1 বাই হচ্ছে w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 ইন্টু d2 বাই w1। m ফর ম্যান, কতজন মানুষ, t ফর টাইম, d ফর ডে, w ফর ওয়ার্ক। তো এখানে কিন্তু কাজের ব্যাপারটা নেই, আছে কি জন এবং সময় ও দিন। তো এখানে তো আমরা দেখলাম 15 জন পুরুষ 8 ঘন্টা হিসেবে 21 দিন কাজ করে বা 21 দিন একটা কাজ কমপ্লিট করে। তারপরে একটা কন্ডিশন রয়েছে, যদি 3 জন মহিলা দুজন পুরুষের মতো কাজ করে, তাহলে এখানে 3 জন মহিলা সমান যে 3 জন ওমেন ইকুয়াল টু হচ্ছে কি দুজন দুজন ম্যান। এখান থেকে কিন্তু আমরা অঙ্কটাকে এবার একটু চেঞ্জ করে দেব। দেখো, তাহলে এখানে একটা কাজ করো, হয় তুমি এটাকে মানে ওমেনে কনভার্ট করো বা এই ওমেনটাকে ম্যানে কনভার্ট করো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, 2 জন ম্যান ইকুয়াল টু যদি 3 জন হয়, তাহলে 1 জন ম্যান ইকুয়াল টু কতজন ওমেন? তুমি বলবে স্যার 1.5 জন হবে, 1.5 হবে, তার মানে 1 ম্যান ইকুয়াল টু 1.5 কি ওমেন। এবার প্রথম কোশ্চেন অনুযায়ী এখানে 15 জন পুরুষ রয়েছে, আমি 15 জনকে, আমি এই শেষের মহিলাটাকে আমি 21ই রাখবো। তো প্রথম যে 15 জন পুরুষ আছে এটাকে আমি মহিলাতে কনভার্ট করছি, তাহলে 15, এই যে m1 এর জায়গায় তখন কত লিখবো, আমি 15 ইন্টু 1.5 লিখবো, কারণ আমি এই যে ম্যান এটাকে কি ওমেনে কনভার্ট করে নিলাম। ইন্টু কি, ইন্টু হচ্ছে 8 ঘন্টা আর কি 21 দিন। তো চলো, এই 8 ঘন্টা আর হচ্ছে 21 দিন ইকুয়াল টু m2 কত 21, কত ঘন্টা 6 ঘন্টা, কত দিন জানি না, এই যে d2টা আমাকে বের করতে হবে এখান থেকে। দেখো, আজকের কোশ্চেনগুলো আমি আগেই বলেছি, একটু ডিটেলস রাখার চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারো। আগের যে তোমার 14টা সেট কমপ্লিট করেছি, সেই সেটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে শর্ট কাকে বলে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু ক্যালকুলেশন করে নেই। 21 কাটলাম, আর কি করা যায় দেখি তো। 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 4 হবে, 3 দিয়ে কাটলে 5 হবে, তাহলে 4 5 20, 20 ওকে 20 আর দেড়ে কত 30, তাহলে এখান থেকে আমরা d2 ইকুয়াল টু 30 পেলাম। অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। দেখো, মেন টার্গেট হচ্ছে আজকের ক্লাসে যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো, ঠিক আছে। যারা হয়তো একটু জানো তারা চাইবে একটু শর্ট, আর যারা জানবে না তারা চাইবে একটু ডিটেলস। তো দুটো নিউট্রালে রাখার চেষ্টা করছি আজকের ক্লাসটি, ওকে। পরের কোশ্চেন, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো এখানে টাইম চেয়েছে, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম, কিন্তু কোশ্চেনে তো টাইম চেয়েছে, সো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। এবার এখানে তোমাকে ডিস্টেন্স আর স্পিডটা বের করতে হবে। দেখো,
আমরা জানি কোনো একটা ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, তাই তো? আর ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজ বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তো যাই হোক, আমার এখানে তো সে অতিক্রম করছে শুধু পোস্টকে, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। কত মিটার? না 100 মিটার। আমি ডিস্টেন্সের জায়গায় লিখে দিলাম 100। এবার চলে আসো স্পিড, এটা মিটারে রয়েছে, দেখো উত্তর সেকেন্ডে রয়েছে। তো এই যে এত কিলোমিটার, আমি এটাকে মিটার পার সেকেন্ডে করব স্পিডটাকে। তো স্পিডের জায়গায় স্পিড লিখে দিলাম 30, কিন্তু এটা তো মিটার আছে, এটা কিলোমিটার পার আওয়ার। আমি একে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করব না 5/18 দিয়ে গুণ করব। এবার ক্যালকুলেশন করো, দেখো কত হয়। এই শূন্য কাটলাম, এই 3 দিয়ে তোমার 18কে কাটলে 6 হয়, তাই তো? আচ্ছা, আমি কি ঠিক করছি? 3 দিয়ে যখন 18 কাটলে 6, আচ্ছা 5 দিয়ে কাটলে 2, একটু ভুল হচ্ছে আই থিঙ্ক। চলো আমি নিচে লিখে দিচ্ছি, এখানে কাটাটা আমি এইভাবে কাটছি না। ওকে, আচ্ছা এখানে কত হবে? 5 3 150, তাই তো? ও সরি, এটা তো 36, এক্সট্রিমলি সরি, এটা 36 ঠিকই আছে। তাহলে 18 দিয়ে একে কাটলে হবে 2, 5 দুগুণি 10, 10 দিয়ে 100কে কাটলে কত হবে? 10। তো যাই হোক, খুবই সহজ একটা কোশ্চেন ছিল। দেখো ভাই, বিষয়টা হচ্ছে মনে রাখবে, তুমি আপকামিং যেই এক্সামই দাও না কেন, যতগুলো কোশ্চেনই থাক না কেন, সেখানে কিছু কোশ্চেন সহজ থাকবে। কালকের পরীক্ষা তো তোমরা দেখেছো, কিছু কোশ্চেন সহজ থাকে, দুটো তিনটে কোশ্চেন একটু মডারেট থাকবে, একটা দুটো কোশ্চেন হয়তো একটু টাফ থাকবে। তো সব রকমের কোশ্চেনই কিন্তু থাকবে। আর এই যে আজকে করছি, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই একটা এক্সাম। ওকে, 2019-এর। তো যাই হোক, আগে আমরা করে নিই, শেষে বলছি। এ একটা কাজ করে 12 দিনে, আমি লিখবো এ একটা কাজ করে 12 দিনে। এ আর বি ওই একসাথে যদি কাজ করে তাহলে তাদের 8 দিন লাগে। এ আর বি যদি কাজটা করে 8 দিন লাগে, তাহলে বি কতটা কাজ করতে চায় বা ওই বি কাজটা করতে কতদিন সময় নেবে, এটাই জানতে চেয়েছে, তাই তো? তো আমরা এক কাজ করি, তাদের এলসিএম করব। কেন এলসিএম করব? তাদের এফিসিয়েন্সি বের করবো যে তারা কত ইউনিট কাজ করবে। তাহলে 8 আর 12 এলসিএম করলে কত হবে? তুমি এক কাজ করো, 24 করে দাও, 24 ইউনিট। এবার তাদের এফিসিয়েন্সি বের করো। এর 12 দিনে করে 24 ইউনিট, তাহলে 12 এক এক দিনে করবে 2 ইউনিট, আর এ আর বি করবে 3 ইউনিট। এবার ওরা চেয়েছে বি, তাই না? তাহলে দেখো এ আর বি 3 ইউনিট কাজ করে, এ 2 ইউনিট কাজ করে। আমরা যদি এটাকে মাইনাস করি, তাহলে এখানে পাবো কি যে বি কত ইউনিট কাজ করে। বি কত ইউনিট কাজ করে? 1 ইউনিট কাজ করে। তাহলে এবার এখানে তুমি দেখো টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট, তাহলে বি কাজটা কত দিনে করবে? 24/1 ইকুয়াল টু হচ্ছে 24, অর্থাৎ 24, অপশন ডি হবে। ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন কি আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12 এবং তাদের পার্থক্য হচ্ছে 6। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? এই ধরনের কোশ্চেন যখনই দেখবে, অপশন টেস্ট করবে। ওকে, তো দেখো প্রথম যে কন্ডিশন বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12, তুমি অপশনগুলোকে একটু চেক করে দেখো তো যে কোন অপশনের দুটো ডিজিটের সমষ্টি 12 হয়। 7 আর 3 10, এটা হবে না। 9 আর 3 12, এটা হতে পারে। 6, এটা ডিজিট যোগ করলে 6, 8 আর 4 যোগ করলে 12, এটা হতে পারে। আবার বলেছে পার্থক্য 6, দেখো এদের পার্থক্য করলে 6 হবে, বাট এদের পার্থক্য করলে 6 হবে না। সো অপশন বি হয়ে যাবে আমার এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন। 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। যদি একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় কতবার বাজবে একত্রে? তাহলে আমরা এই ধরনের কোশ্চেন আগে দেখি কখন তারা একত্রে বাজবে। এই কখন বের করার জন্য কি করতে হবে? এই 9, এই 6, এই 4, এই 10 আর এই 8-এর লসাগু করতে হবে। লসাগুটা আমরা দেখে দেখে করতে পারি, কিন্তু তোমাদের জন্য কি করে করব একটু ডিটেলসে দেখাই। দেখো শর্ট বলে দিই, লসাগু করার সব থেকে ইজিয়েস্ট প্রসেস, সব থেকে বড় যে সংখ্যা আছে এই বড় সংখ্যাটিকে দেখবে বাকি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি দেখো যে না ভাগ যায় না,
তখন তুমি কি করবে, ওই সংখ্যার মাল্টিপল নেবে। তাহলে 10-এর এমন কোন গুণিতক আছে যাকে তুমি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে? আচ্ছা, তুমি মোটামুটি যদি 180 নাও, না যাবে না, 120 নিলে কি হবে? 120, 15, না 120 হবে না। আচ্ছা, কতবার আসবে, তাই তো? 11, 10, 10 দিয়ে যদি আমরা করি 10, 6, 360 করা যেতে পারে। 360 যদি আমরা করি, দেখো 360 যদি আমরা করি, এদের এলসিএম অর্থাৎ এর 36 গুণ নিলাম। দেখো 6 দিয়ে একে ভাগ করা যায়, সরি 9 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে কি ভাগ করা যাবে? 4 8 32, ইয়েস 8 দিয়েও ভাগ করা যাবে, কারণ 4 8 32, 5 8 40, ইয়েস। তাহলে আমরা বলতে পারি এটাই হবে এদের লসাগু। এবার এই লসাগুটা তুমি নর্মালিও করতে পারো। আমি কি বললাম, সব থেকে বড় যে সংখ্যা সেই সংখ্যাকে দেখবে বাকি সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, যদি না যায় তার মাল্টিপল নাও, অর্থাৎ তার গুণিতক নাও, কিন্তু গুণিতক নেওয়ার পরেও দেখতে হবে বাকি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমরা দেখলাম এখানে চলে এসছে 360 সেকেন্ড। 360 সেকেন্ড ইকুয়াল টু কত মিনিট? আমরা বলতে পারি 6 মিনিট। 6 মিনিট। তাহলে দেখো 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে? 1 ঘন্টা ইকুয়াল টু হচ্ছে 60 মিনিট, তাই তো? তাহলে এখানে আছে 6 মিনিট, তাহলে আমরা এইভাবে বলতে পারি কতবার বাজবে? 10 বার বাজবে। কিন্তু শুরুতে একবার বেজেছে, তাই তো? আচ্ছা, এখানে একটু মিস্টেক কিছু করছি মনে হয়। 6 6 36। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে যদি মিনিট 6 মিনিট, তাই তো? 360 সেকেন্ড, ওকে 6 মিনিট, 6 দিয়ে করলে এখানে 10। আচ্ছা, আমাদেরকে কিছু ভুল করলাম নাকি? আচ্ছা হ্যাঁ, এখানে কিছু একটা ভুল করলাম। 360 সেকেন্ড তারা একত্রে 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে? 360, 6 6 36, তাহলে 6 মিনিট। কিন্তু এখানে 10, কিছু একটা মিসিং। 8 সেকেন্ড অন্তর বাজতে বাজতে লাগলো। একত্রে শুরু করে 8 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে? আচ্ছা, এটা এখানে 10 আর 11, কিন্তু অপশানে 12 রয়েছে কেন? এখানে আমাদের কিছু একটা মিস্টেক আই থিঙ্ক হচ্ছে, জাস্ট একটু দেখে নিচ্ছি। আমাদের এলসিএমটা করে 360 পেলাম। 360, এটা কি আছে? সেকেন্ড। 360 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 6 মিনিট। তাহলে 6 মিনিট অন্তর অন্তর বাজবে, কিন্তু এখানে সময়টা আছে 360। তোমরা যেটা বলছো বাই 60 কোথায় পেলে? 60 কোথায় পেলে? আচ্ছা, ইয়েস ইয়েস, আচ্ছা হ্যাঁ, গৌতম বলো। 360 বাই তুমি 60 করলে, তাই তো? 300, হ্যাঁ 360টা কেন করলে? 60টা কেন করলে? 360 তো ঠিক আছে, পরেরটা কেন করলে? হ্যাঁ বলো, আমি দেখছি কমেন্ট। 5টি ঘন্টা, তাই তো? 1 ঘন্টার ব্যবধানে পুনরায় কতবার বাজবে, ওরা এটাই জানতে চেয়েছে। 1 ঘন্টার ব্যবধানে বলো। আচ্ছা হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে। একদম ঠিকই বলেছো। তাহলে 360 সেকেন্ড অন্তর অন্তর বাজবে। এবার আমাকে এটা না মিনিট নয়, এটা আমি সেকেন্ডে কনভার্ট করবো, যে 1 ঘন্টা ইকুয়াল টু তাহলে কত সেকেন্ড, আমি এটাকে সেকেন্ডে নিয়ে নিই। তাহলে এখানে ধরো এটা ঠিকই আছে, এটাকে 1 ঘন্টা ইকুয়াল টু 3600 আসবে। 3600, হ্যাঁ ঠিকই আছে ভাই। 1 ঘন্টা ইকুয়াল টু, তাহলে আমরা এখানে 3600 বলতে পারি। আর যেহেতু কি 360 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, 360 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, তাই তো? কিন্তু এখানে মিস্টেক রয়েছে। এটা এটা 8 হবে না, এটা 11ই হবে, ওকে? 11ই হতে হবে। তো যাই হোক, দেখো যেইভাবেই করি না কেন, তোমার 10 ঠিকই আছে, আমি একদম ঠিকই করেছি। তোমরা ভুল বলছো ভাই, এখানে অপশানে ভুল আছে। তাহলে দেখো 10 বার বাজবে, আর যেহেতু প্রথমে একবার বেজেছে তাই টোটাল 11 বার হবে। এটা কিন্তু কখনোই তোমরা যেটা বলছো এটা হবে না।
কারণ এই যে 6 মিনিট 360 সেকেন্ড ইকুয়াল টু 6 মিনিট, তাহলে প্রতি 1 ঘন্টায় কতবার বাজবে? 10 বার। যেহেতু শুরুতে একবার বেজেছে তাই 11 হবে। তো দেখো আমি দুটো ভাবেই করে দেখলাম, ঠিকই আছে, এটা 11 হবে, অপশানে ভুল আছে। আচ্ছা, ঠিক আছে তো। চলো পরের কোশ্চেন। আচ্ছা, ওকে। বলা হয়েছে সচিন টেন্ডুলকারের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান রয়েছে। তার মানে কি 11টা ইনিংস যখন খেলেছেন তার নির্দিষ্ট একটা গড় রান আছে, কত সেটা আমি জানি না, একটা গড় আছে। এবার বলা হয়েছে 12তম ইনিংস যখন তিনি খেললেন তখন তিনি 120 রান করেছেন। তাহলে 12টা ম্যাচ যখন তিনি খেলে তখন কিন্তু 120 রান করেছে 12তমতে। যে 12তমতে গড় নয়, উনি রান করেছেন 120। এর ফলে কি হয়েছে? তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে মানে কোথায় 5 বৃদ্ধি পেয়েছে? তিনি আগের যতগুলো ম্যাচ খেলেছেন সেই জায়গায় তার 5 করে রান বেড়ে গেছে। তাহলে আগে তিনি কতগুলো ম্যাচ খেলেছেন? তাহলে এখন ধরো এটা 12টা, আমি যদি এটাই ধরি, দেখো দুটো ভাবে করা যায়। আমি ধরে নিলাম তিনি 12টা ম্যাচ খেললেন, তাহলে 12টা ম্যাচে ধরো এবারটা তো 120 আছে, আমি পরে অ্যাড করে দিচ্ছি 5। বা তুমি এইভাবে বলতে পারো যে আগের 11টা, দুটো ভাবে করা যায়, ওকে। আগের 11টা ম্যাচ যদি তার 5 করে বেড়ে যায় তাহলে 5 11 কত রান? 55। তাহলে এই 55 রান কি তার ব্যাট পেছনের ম্যাচগুলোতে দিয়েছে, তাই তো। কিন্তু ওরা চেয়েছে নতুন গড় কত হবে, তিনি নতুন করেছিলেন কত রান? 120। তাহলে এর থেকে তুমি এই 55টা মাইনাস করে দাও, কত হবে? 5 আছে 10-এর সমান 5, হাতে আছে 1, 6 আছে 12-এর সমান 6। তাহলে আমরা বলতে পারি তার এখন নতুন গড় রানটা হবে 65। ঠিক আছে, 65। এটা একটা প্রসেস। তুমি এটাও বলতে পারো যে আম, ধরো 12টা তখন হলে কি হবে? এই যে 12টা ম্যাচ পাস করে যদি বৃদ্ধি পায় তাহলে তার 60 বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে পূর্ববর্তী গড়টা তার কত হওয়া উচিত? আগের গড়গুলো যেহেতু 120 রান করেছে তার থেকে 60 মাইনাস করো, 60 হওয়া উচিত। তাহলে আগের গড়টা 60, কিন্তু ওরা তো এই যে পাস করে বেড়েছে, তাহলে তুমি এইভাবেও করতে পারো। তো দুটো প্রসেস এখানে দেখিয়ে দিলাম। 65, এই যে এটা কি? এটা হচ্ছে তার পূর্ববর্তী ম্যাচের গড় রান। তো যাই হোক, তোমরা যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো পরের একটা কোশ্চেন, এটা খুবই সহজ একটা কোশ্চেন। একটা মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, তাহলে ওই চাকার ব্যাস কত? ধরো এই যে আমাদের যে মোটর সাইকেল রয়েছে, এই চাকার একবার যে ঘুরে এটাকে কি বলি আমরা? এর পরিধি বলি, অর্থাৎ বৃত্তের মতো দেখতে, তাই বৃত্তের পরিধি আমরা বলে থাকি। তাই তো, বৃত্তের পরিধি বের করলে কিন্তু একটা চাকা টোটাল আমরা বের করে নিতে পারবো, তাই তো, যে তার পরিধিটা। তাহলে কি করে বের করতে হয় পরিধি? 2πr। এটা কি না? চাকার যে পরিধি। এবার দেখো সে কি করলো, যে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে কতবার আবর্তিত হয়েছে? 1000 বার। তাহলে তুমি দেখে নাও বা বের করে নাও, একবার আবর্তনে সে কত মিটার যায় একবারে। তাহলে একবারে কি করে বের করব? 1000 বারে যায় 440 মিটার, একবারে কত যাবে? আরো কম, অর্থাৎ 440কে তুমি ভাগ করে দাও 1000 দিয়ে। তাহলে কত হবে? এই শূন্য শূন্য কাটলাম, 44কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো 0.44 এত মিটার। তাহলে এত মিটার কি একবারে যাবে। 1000 বার রয়েছে, আমি একবারেরটা বের করলাম। তাহলে এবার তুমি লেখো বৃত্তের পরিধি কি? 2πr। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7 পাই। আর কত আমি জানি না, ইকুয়াল টু কত? 0.44। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে? এই আর ইকুয়াল টু, দেখো এই 22 × 2 = 44, এই 44 দিয়ে 44কে আমি কেটে দিতে পারি, তাহলে কি হবে? 0.01, তাই তো। বা মানে পয়েন্ট, তুমি একবারে করো, দেখো 22 × এটা 44 আছে, এটাও কিন্তু 44, কিন্তু এখানে 2 ঘর আগে দশমিক। তাহলে এক কাজ করো, এটা তো তোমার সেম থাকবে না, তাহলে এই 7 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে একবারে তুমি 2 ঘর আগে এখানে দশমিক বসিয়ে দাও, এই যে 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে। বা তোমাকে কি করতে হতো, এই যে নিচে এইকে 100 দিয়ে ভাগ করতে হবে না, এই দশমিকটা তুলতে গেলে দেখো, তাও এইভাবে তুমি করতে পারো 100। এবার দেখো 22 × 44, এই যে 44 কেটে গেল, তাহলে 7 আর ইকুয়াল টু কত? 100। তাহলে আর ইকুয়াল টু কত? তুমি একে ভাগ করবে, তাহলে ভাগ করলে একবারে বসিয়ে দিলাম কত? 0.07। কিন্তু চাকার ব্যাস, এটা তো পেয়েছি কি? চাকার ব্যাসার্ধ পেয়েছি। ব্যাস কি করে বের করি আমরা? 2 × r। তাহলে 2 × r করলে কত হবে? 0.07, আচ্ছা 0.07। তাহলে কত হবে? 7 দুগুণে 14। 7 দুগুণে 14 কোথায় আছে? এই যে 7 দুগুণে 14।
ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন। যদি একটি ভগ্নাংশের লবকে যদি একটি ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হবে, এটা হবে নতুন, ওকে, নতুন ভগ্নাংশটি হবে 9/35। তাহলে মূল ভগ্নাংশটি কত? আমি ধরে নিলাম মূল ভগ্নাংশটি x/y, তাকে কত বাড়ানো হয়েছে? 200% বৃদ্ধি করা হয়েছে, তাই তো? তাহলে একটাকে 200% বাড়ানো হয়েছে, এটাকে ধরো তুমি 100 ধরতে পারতে, ঠিক আছে, যে প্রথমে যদি 100 থাকে পরে 200 বেড়েছে, তাহলে আলটিমেটলি তুমি এইভাবে বলবে যে স্যার তাহলে এটা হবে 300। আচ্ছা, প্রথমে যদি 100 থাকে পরে 150 বাড়িয়েছে, তাহলে তুমি বলবে স্যার এটা হবে 250। আচ্ছা, বাড়ানোর ফলেই তো সংখ্যাটা হয়ে গেছে 9/35। এবার একটু ক্যালকুলেশন করে নাও। দেখো, এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 7, আর এই 5 দিয়ে কাটলে 5 6 30, আর কি করা যায়? 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে সরি ভুল করলাম, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3। তাহলে কত হলো? x/y ইকুয়াল টু, এখানে রয়েছে 3, তোমার 7 দুগুণী 14, আর এটা হচ্ছে 3, তাহলে আমি বলতে পারি 3/14, 3/14। ঠিক আছে, 3/14, এই যে অপশান এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আবারও রিপিট। তো যাই হোক, এই শিফটের পরীক্ষা যারা দিয়েছিল তাদের হয়তো খুবই ভালো যে নতুন কোশ্চেন একটা কম পেলো। 6টি ঘড়ি একত্রে বাজা শুরু করে, ঘড়ি নয় এটা ঘন্টা করো তাহলে ভালো হবে। ঘন্টা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে, ঠিক আছে, এত অন্তর পরপর বাজতে থাকে। 30 মিনিটের মধ্যে তারা একত্রে কতবার বাজবে? দেখো ভাই, এর এলসিএম করলে আমরা কত পাবো? আই থিঙ্ক 120 পাবো, কারণ এই সব থেকে বড় সংখ্যা হচ্ছে 12, আর 12 এর 10 গুণিতক 120। দেখো, প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড ইকুয়াল টু কত না 2 মিনিট। তাহলে 15 মিনিটে কতবার বাজবে? সরি, 30 মিনিটে 30/2 সমান সমান 15 বার তারা বাজবে। যেহেতু প্রথমে একবার তারা বেজেছে, আরও 15 বার, তাহলে মোট কতবার হবে? মোট 16 বার। কখনোই কিন্তু তোমরা এই 15টি করবে না, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমাদের। আচ্ছা, পরের কোশ্চেন। এ এবং বি 18,750 টাকাতে একটি কাজ করার দায়িত্ব নেয়। এ এটি 20 দিনে করতে পারে এবং বি এটি 30 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 8 দিনে শেষ করেছে, তাহলে সি এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? কারণ দেখো, সি যখন কাজ করেছে, সি কেও কিন্তু একটা টাকা আমার দিতে হবে। আমরা লিখে নিচ্ছি, সি এর সাহায্যে, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ সি, অর্থাৎ 3 জনে মিলে কাজটা যখন করবে, 8 দিনে তারা করে। আচ্ছা, এটা 30, এটা 20 নয়। তাহলে এক কাজ করি, এদের আমরা এলসিএম করি। এলসিএম করলে কত হবে? করো, 120 করলাম। তাদের এফিসিয়েন্সি কত? এ 6, এটা কত হবে? 4, এটা কত হবে? 8 15। ওকে, তাহলে এখান থেকে আমরা তাদের এফিসিয়েন্সিটা বের করবো। দেখো, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি, আর এ বি সি 3 জনের এফিসিয়েন্সি হচ্ছে 15। তাহলে এখান থেকে আমি শুধু সি এরটা বের করবো। সি কি করে বের করবে তুমি? 3 জনের 15, তার থেকে এ আর বি বাদ দাও। এ আর বি 6 আর 4 10, তাহলে এই 10 বাদ দিলে কত হবে? 5। তাহলে আমরা বলতে পারি এই যে সি ভদ্রলোকের এফিসিয়েন্সি হবে 5। তাহলে 3 জনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। মনে রাখবে, টাকা পয়সা যে ভাগ বাটোয়ারা হয়, এটা কিন্তু কি হিসাবে হয়? তাদের টোটাল যে এফিসিয়েন্সি, কাজ করার এই এফিসিয়েন্সি অনুযায়ী হবে। তাহলে তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা আগে বলো। তাহলে আমরা টাকা পয়সা ভাগ করব তাদের এফিসিয়েন্সি দিয়ে। ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? দেখো, হ্যাঁ, তাহলে এই যে টোটাল কত তাদের এফিসিয়েন্সি, 6 4 10 আর 5 15, আমরা বলতে পারি এই যে মোট 15 ইউনিট, এর জন্যেই তারা টাকা পাবে 18,750 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য তারা কত টাকা পাবে? 15 কে 15, 15 দুগুণে 30, 5 15 75, শূন্য, 1250। কিন্তু সি কত পাবে? সি তো 5 ইউনিট পাবে, কারণ তার এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে কত হবে? 5 5 25, 5 12 60,
তাহলে 6250 আছে, এই যে 6250। ওকে, পরের কোশ্চেন। একজন মানুষ গড়ে 34 কিলোমিটার গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রের দূরত্ব যদি একই থাকে, পুরো যাত্রা পথে তার গড় কত? দেখো, এই যে যাতায়াতের গড় গতিবেগের একটা সূত্র আমরা জানি, 2xy/x+y। আমরা ডাইরেক্ট ওই সূত্রে বসিয়ে দিই 2xy, তাই তো, বাই x+y ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। কত হবে? 54, তাই তো। আচ্ছা, কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটলে 6 নং 54, 6 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে কত হলো? 5 8 40 দুগুণি 80, 80-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 20, তো 3 6 18, তাহলে 26 পয়েন্ট দিয়ে একমাত্র দেখো 26 তো থাকবেই, তাহলে 26 কোথায় আছে? কোথায় আছে? এই যে অপশান সি। তো বাকিটুকু আর করলাম না, 26.6 হবে, এটা কনফার্ম। সো অপশান নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 কি বলা হয়েছে? একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি। পরে জানা যায় যে একজন মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25। তার মানে ব্যাপারটা দেখো, একজনের ওজন 25 কেজি, কিন্তু ভুল করে 45 লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমি শিওর যে তাদের আগের যে গড়, ওই গড়টা কিন্তু আর ওইটা থাকবে না, গড়টা কমে যাবে, কারণ এখানে ওরা ভুল করে বেশি লিখেছে। এবার কোশ্চেন করছে, তাহলে ওই 75 জন বালিকার দলের প্রকৃত ওজনটা কত? প্রকৃত ওজনটা অবভিয়াসলি 47 থেকে কম হবে, তাই না? কেন কম হবে? কারণ এই যে দেখো, সেখানে 25 দরকার ছিল অ্যাড করা, কিন্তু 45 করেছে। তাহলে আমি গড় ধরে অঙ্কটাকে করব। তাহলে কত বেশি ধরে ফেলেছি বলো তো? তুমি একটা কাজ করো, এই 45-এর থেকে মাইনাস করে দাও 25। এটা হচ্ছে কি টোটাল এত কেজি বেশি লিখে ফেলেছে। কত? 0, আর এটা হচ্ছে 2, তাই তো? ঠিক, ওকে। 20 কেজি বেশি লিখে ফেলেছে। আচ্ছা, এই 20 কেজি এটা তো গড়ে নয়, এটা হচ্ছে মোট। তাহলে এখানে 75 জন রয়েছে, তাহলে 75 জনের গড়ে কত করে বেশি সেটা তুমি মাইনাস করে দাও। তার মানে 20-কে তোমার ভাগ করতে হবে 75 দিয়ে, একদম পয়েন্টে চলে আসবে। তো যাই হোক, 75 যদি আমরা করি, প্রথমে একটা দশমিক, দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, 200, তাই তো। তারপরে টু, 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 তাহলে 5 7 35, 6। আচ্ছা, এইভাবে চলতে থাকবে, 2.6 এইরকম কিছু একটা থাকবে। তাহলে এটা কিন্তু কমে যাবে। আচ্ছা, এটা যদি কমে যায়, তাহলে আগে ছিল কত? আগে ছিল 47, তার থেকে তুমি কমিয়ে দাও কত? 0.26। এবার দেখো, 47 থেকে তুমি 0.26 বাদ দাও, এইভাবে করো মাইনাসটা, তাতেও সমস্যা নেই। তার মানে কত হবে? 10 আছে, 6 আছে, 10-এর সমান, বা তুমি এটা এইভাবে চলছে তো তুমি এটাকে 7 ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। 7, তাহলে 7 আছে 10-এর সমান 3, হাতে আছে 1, 1 আর 2 3 আছে 10-এর সমান 7, হাতে আছে 1, 6 4, তাহলে 46.73 অপশান কি এই হয়ে যাবে সঠিক উত্তর। এটা কি আমরা গড় ধরে করলাম, এটা মোট নাম্বার ধরে আমরা করে নিই। মোট করতে গেলে কিন্তু তোমাকে 75 ইন্টু 47 করে করতে হতো, তো তাতে অঙ্কটা অনেকটা জটিল হয়ে যেতে পারতো। ঠিক আছে, চলো কোশ্চেন 19। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন লোক যোগ দেয়, তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে? আমরা জানি ম্যান ইনটু ডে হয়, তাই তো, M1D1 ইনটু D2। তাহলে প্রথমে কতজন? 550 জন, কত দিনে? 28 দিনে। পরে কতজন? আরও 150 জন যোগ দেবে, তাহলে আগে ছিল 550, তার সাথে যদি 150 জন অতিরিক্ত আসে, তাহলে কত হবে? 500, 600, 700। তাহলে এই 700 জন খাবারটা কত দিনে খাবে? D2 ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম। আচ্ছা, আর কি করা যায় বলো তো? 5 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে 5 14 70, 5 দিয়ে কাটলে 11, 14 দিয়ে একে কাটলে কত হবে? 14 দুগুণি 28, তাহলে 11 দুগুণি 22 আছে 22। এই যে অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন।
একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? তাহলে প্রতি সেকেন্ডে এত মিটার করে, তাহলে 25 মিটার করতে কত সেকেন্ড সময় লাগবে? তুমি একটা কাজ করো, এই 0.128কে ডাইরেক্ট ভাগ করে দাও কি দিয়ে, না 25 দিয়ে, তাহলে তোমার উত্তর, সরি ভুল বললাম তো। তুমি ভাগ করবে কি, উল্টোটা হয়েছে, 25 মিটারকে ভাগ করবে কি দিয়ে, এই 0.128 দিয়ে। কারণ দেখো প্রতি সেকেন্ডে এত মিটার করে, তাহলে 25 মিটার করতে কত, 25কে তুমি ভাগ করে দাও। এক কাজ করো, এই দশমিক তুলতে গেলে তোমাকে কি করতে হবে, 1000 দিতে হবে। এবার এখানে আমাকে ক্যালকুলেশন করব, চলো ক্যালকুলেশন করলে কত হবে, 25, তাই তো। টোটাল হবে, আমরা এটাকে 25, 1 2 3 ডিভাইডেড বাই হচ্ছে 128, কতবার যাবে অ্যাপ্রক্স 256, দুবার তো যাবে না। দেখো 130 যদি ধরতাম তাহলে দুবার হলে তখন 200 হতো, যেহেতু 100 তো 100, 200, 28 দুগুণে 56, এখানে আছে 50, তাহলে দুবার যাবে না, এটা কনফার্ম। তাহলে দুবার কোনটা কোথায় কোথায় আছে সেটাকে বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, দুবার। এবার দেখো এখানে আরেকটা অ্যাপ্রক্স আমি দেখানো শেখাচ্ছি। প্রথমে তো তোমার একবার যাবে, এটা কনফার্ম, একবার, তার পরেরটা কতবার যাবে এটা তুমি দেখো। এখানে এই যে 128 দুগুণি যখন আমরা করলাম 256 বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার নিচ্ছি, তাহলে পরেরটা কিন্তু আর বেশি যাবে না। আর তোমরা যদি এই হিসেবটা বুঝতে না পারো, সব থেকে বেস্ট হয় তুমি নর্মালি করো। তো যাই হোক, আমি একবারে ভাগ করে দিচ্ছি, 195 এসে যাবে। ঠিক আছে, 195 আসবে, কেন, এর শেষে কখনো আমরা জিরো পাবো না। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? 960, আচ্ছা আমি কি ঠিক করলাম? না, 195 হবে না, 25,000 তো। 25,000 ডিভাইডেড বাই হচ্ছে 128, 100, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট, এই 195 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা আসবে, 195 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। সো আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেট এটাই ধরে নিলাম, আনুমানিক, ঠিক আছে। এখানে আনুমানিক একটা ব্যাপার থাকছে, অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেট আমি লিখেই দিই, অ্যাপ্রক্সিমেট, ওকে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ, এবং একজন প্রার্থী 9,661 ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75%। তাহলে মোট ভোটার সংখ্যা কত? একটা কাজ করো, দেখো সবার প্রথমে এই যে 75% ভোটার ভোট দিয়েছেন, তাই তো। দেখো তাহলে এই যে আমি ধরে নিলাম, যদি মোট যদি X% হয়, তার 75%, এক্স এর 75%, এক্স এর 75%, তার মধ্যে আবার দেখো 2% অবৈধ, তাহলে 2% যদি অবৈধ হয়, তাহলে বৈধ কত, 98%, তাই না, 98% বৈধ। এর মধ্যে আবার যে তোমার এই এই বৈধ ভোটের একজন প্রার্থী পেয়েছেন 75%, অর্থাৎ এর এই টোটাল আমি ক্যালকুলেশন করছি না, এর একজন পেয়েছেন 75%। ঠিক আছে, এই ভোটটা কত, না এই ভোটটাই হচ্ছে 9,261, অর্থাৎ এই যে ইকুয়েশন, এটা করলে আমার উত্তরটা চলে আসবে। ঠিক আছে, এবার কি করব, এবার দেখো এই যে 75, আচ্ছা এখান থেকে করি, 75কে আমরা লিখতে পারি 75/100, অর্থাৎ 25 দিয়ে কাটলে 3, আর এটা হবে 4, 98/100 লিখে দিই, এটা তো আর কিছু করার নেই। আচ্ছা এখানেও আমরা লিখবো 3/4 ইকুয়াল টু, আমরা কিন্তু লিখতে পারি 9261। এবারে এক্স এর মানটা তুমি এখান থেকে বের করো, কিছু করার নেই। ক্যালকুলেশন কি কিছু করা যাবে? আচ্ছা 3 × 9, 2 দিয়ে এটাকে ছোট করে লাভ নেই, চলো আমি এই ক্যালকুলেশনটা এখানে ছেড়ে দিলাম। এক্স ইকুয়াল টু কি আসবে, 9261, তাই তো, ইন্টু 4 4 16, 16 ওকে, ডিভাইডেড বাই 3 × 9 ইন্টু 98। এটা এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নাও, আমি আর করছি না, করলে তোমাদের আনসার চলে আসবে। ওকে, আচ্ছা 16,800 বললে, ঠিক আছে চলো, 16,800, ওকে ফাইন গুড, 16,800। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 8 গুণ হবে? আচ্ছা 4 বছরে দ্বিগুণ হয়, ধরো 100 টাকা তোমার কাছে আছে, সেটা দ্বিগুণ হবে 200 টাকা হবে, তাহলে কত টাকা তুমি সুদ পেয়েছো, এটা হচ্ছে আসল, এটা সুদ আসল। তুমি কিন্তু 100 টাকা পেয়েছো সুদ, 100 টাকা পেয়েছো সুদ কত বছরে, 4 বছরে, তাহলে তোমার সুদের হার কত, সুদের হার হচ্ছে 25%, আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি। আচ্ছা
এবার বলা হয়েছে ওটা 8 গুণ হবে, তাহলে কত বছর? 8 গুণ, তার মানে 100 টাকাটা 8 গুণ হবে, তার মানে 800 হবে। তাহলে এখানে কত গুণ হয়েছে, কত টাকা তুমি ইন্টারেস্ট পেলে? 700 টাকা। তাহলে 700 টাকা 25% হিসাবে তোমাকে কত বছর ওয়েট করতে হবে? 25 দিয়ে ভাগ করো। 25 দুগুণি 50, 20 থাকছে 20, 4 25 100, 8 25, 8 25 200, তাহলে 28 বছর। এই যে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন। একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা বা 9.5 টাকা কেজি দরে 35 কেজি এবং 10.5 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। দুই প্রকার চাল মিশ্রিত করলেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি কত টাকা দামে বিক্রি করলে মোটের উপর তার 35% লাভ হবে? আপনি দেখো তিনি আগে কত কেজি কিনলেন, এই যে 9.5 টাকা করে তিনি কিনেছেন 35 কেজি। চলো এটা গুণ করো। আবার 10.5 টাকা করে, দেখো এই অঙ্কের সাড়েটা রেখেই সর্বনাশ করেছে 30, তাহলে টোটাল কত টাকা হয় বলো তো? কেজিটা আমি বলে দিচ্ছি, এখানে ধরো 30 ষাট 65 কেজি, টোটাল হচ্ছে 65 কেজি, তাই তো? 65 কেজি কত দাম? আচ্ছা 9 30 35, চলো ক্যালকুলেটর দেখে নিই। 332.5 আর 30 10, তার মানে এটা হবে 315। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 647 টাকা 50 পয়সা। তাহলে 65 কেজির দাম এটা। তুমি একটা কাজ করে নাও, 1 কেজির দাম কত? 1 কেজির দাম 647/5 ডিভাইডেড বাই 65। তাহলে 1 কেজির দাম পেলাম, কিন্তু আমাকে লাভ করতে হবে, তারপরে বিক্রি করব। কত পার্সেন্ট লাভ করব? 35%, অর্থাৎ এর উপরে আমি চাপিয়ে দেব 35%। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার আনসারটা পেয়ে যাবে। এটাও কিন্তু দশমিকে চলে আসবে। তো যাই হোক, এখানেও আই থিঙ্ক কিছু একটা, দেখ আমি ক্যালকুলেশনটা করছি না ভাই, তোমরা ক্যালকুলেশনটা করে নাও, তোমাদের আনসার কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে আনসার একটু ভুল থাকতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেট কথাটা আমি লিখে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট, এপিপি আরও অ্যাপ্রক্সিমেট। আর এখানে আরেকটা জিনিস আমি করে দিই, এটাকে কেটে নন অফ দিস লিখে দিই, তাহলে কোনো টেনশন থাকবে না। ইয়েস, 13.5-র মতোই হবে, একদম ঠিকই বলেছো, 13.5-র মতোই হতে পারে। গুড, 13.5-র মতোই হতে পারে। চলো গুড, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে তোমরা, আমি আর ক্যালকুলেশন এরকমই হবে, 13 পয়েন্ট কিছু একটা আসবে। পরের কোশ্চেন। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তবে প্লটটির পরিসীমা কত? দেখো আমরা পরিসীমা ইকুয়াল টু জানি 2 ইন্টু দৈর্ঘ্য, আচ্ছা 6x প্লাস হচ্ছে প্রস্থ 5x, এটাই তো, এটা হচ্ছে পরিসীমা। তাহলে দেখো 2 ইন্টু কত হবে? 11x, 2 ইন্টু 11x করলে আমাদের উত্তর আসবে, এটাই কিন্তু পরিসীমা। এবার বিষয় হচ্ছে এখানে দেখো এই যে দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5, বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 36 কম। হ্যাঁ আমরা দেখলাম তাই তো, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমরা বলতে পারি 36, তাহলে 1 ইউনিট মিন এক্স এর ভ্যালু 36। তাহলে এক কাজ করো, এখানে তুমি এটা করে দাও, কি করবে যে 2 ইন্টু 11 ইন্টু 36, তাহলে কত হবে? 36 দুগুণি 72 ইন্টু 11, তাহলে অ্যাটলিস্ট 2 ওকে 2, না ভুল করলাম তো, ভুল করলাম, চলো চলো, এটা 36, তাহলে এটা কত হবে? লং ভাবে করে দেখি, 36 তাই তো, 36 ইন্টু যদি আমরা 6 করি 216, আচ্ছা এটা হচ্ছে 216, আর এটা কত হবে? 5 36-এ আমরা কি ঠিক করছি? 34, ও সরি এটা তো 34, এক্সট্রিমলি সরি, আমাদের উত্তরটা এসে গেছিলো, তাহলে এটা ঠিকই ছিল। তাহলে 34 দুগুণি 4 দুগুণি 8, 68, এবার উত্তর এসে যাবে, শেষে 8 থাকবে। আমি সম্পূর্ণ গুণটা করব না, শেষে 8 থাকবে। শেষে 8 কোথায় আছে? এই যে একমাত্র এখানে শেষে 8 আছে। ওকে, এটা আমি এখানে একটু মিস্টেক করেছিলাম, যেটা 34, কারণ এখানে 34 দেওয়া আছে, আমি 36 ধরে ফেলেছি। ওকে, তো যাই হোক আশা করি বুঝতে পেরেছো। আর এইভাবে করলে কি হবে? তাহলে 34 ইন্টু 6, তাহলে তোমাকে 34-এর সাথে 6 গুণ করলে কত হবে? 204, আর 34-এর সাথে 5 গুণ করলে হবে 174। পরিসীমা চেয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এই দুটোকে যোগ করো, ইন্টু 2 করো, তাহলেও কিন্তু তোমার উত্তর চলে আসবে। কত? একবারে তুমি করে দাও 748। ওকে,
পরের কোশ্চেন, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট 40% নম্বর পেতে হয়। একজন ছাত্র 265 নম্বর পেয়েও 55 নম্বর কম পাওয়ার জন্য সে ফেল করে বা অনুত্তীর্ণ হয়। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে আমরা বলতে পারি তার পাস নাম্বার 40%, যে নাম্বারটাই হচ্ছে কিনা 265 প্লাস হচ্ছে 55। তাহলে 265-র সাথে তুমি 55 যোগ করো, কত হবে না 320। তাহলে টোটাল 100% নাম্বার, তাই তো? এই 1 0 1 0 কেটে দাও। 4-এর জন্য যদি 320 হয় কত গুণ করলে? 4 8 32, 80। এর সাথে তুমি 80 গুণ করে দাও, তাহলে 80 10 800। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।